জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বেগম রোকেয়ার সাবেক ভিসি সহ ৩০ জন আসামি। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, সহযোগিতা করবে গণতন্ত্র ফেরাতে জানালেন মির্জা ফখরুল। সংখ্যানুপাতে আসনের দাবি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, মন্তব্য নেতাদের। আসিফের ব্যাগে অস্ত্রের খালি ম্যাগজিন নিছক ভুল বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্ট্যাটাস দিলেও যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেনি আসিফ, মত বিশ্লেষকদের। আন্দোলনের কারণে রাজস্ব আদায় কম হবে জানালেন এনবিআর চেয়ারম্যান। নির্ভয়ে কাজ করার আহ্বান অর্থ উপদেষ্টার, বললেন দুদকের তদন্তে সরকারের হাত নেই। ভুল সীমানা পিলারের মাশুল দিচ্ছে তুরাগ। দখল দূষণে ছেয়ে গেছে নদের দুপার। এখনই ব্যবস্থা না নেওয়া হলে অস্তিত্ব হারানোর আশঙ্কা। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রতীক রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ৩০ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেই সঙ্গে পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য মামলায় গ্রেফতার অপর ৪ আসামিকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজিরেরও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, মোবাইল কোর্টের মতো দ্রুততার সাথে নয়, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার করতে চান তারা। আহমেদ সারোয়ারের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন আবু সাইদ। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। ওই দৃশ্য গণমাধ্যমে দেখার পর জুলাই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্রদের আন্দোলন রূপ নেয় সব শ্রেণী পেশার মানুষের দুর্বার আন্দোলনে। চলতি বছর ফেব্রুয়ারিতে আবু সাইদের পরিবার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয়া হলে শুরু হয় তদন্ত। ২৪ জুন তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে সোমবার তা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়, যেখানে আসামি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনকে। আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখানো হয় ট্রাইব্যুনালে। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন। আগামী 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি তাদেরকেও এই দায়ী করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন তাই নেবে ট্রাইব্যুনাল। তারা ন্যায় বিচার করতে চান। এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচারের সেই গতিতে আগাচ্ছে এবং এইটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা, এই দুটোকে মেনটেন করে আমরা চলছি। তাতে কয়দিন সময় লাগছে সেটা নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মতো মামলা বিচার শেষ করা এখানে সম্ভব নয়। যতটুকু সময়ের দরকার সেটা নেওয়া হচ্ছে। 25 বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সহযোগিতা করবে চীন। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে দেশটি, এমন তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিকে ইস্যু করে কেউ যদি গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে না। রিপোর্ট করছেন সিকান্দার ইমান।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, 5 দিনের চীন সফরে বিএনপির পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে এক চীন নীতির প্রতি দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীনের বিস্ময়কর উন্নতি ও আন্তর্জাতিক প্রবৃদ্ধি এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ইতিবাচক দিকের কথা মর্যাদা ও সম্মানের সঙ্গে ব্যক্ত করা হয়েছে। আঞ্চলিক ও ভূ রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নির্যাতিতদের পক্ষে তাদের অবস্থানকে আমরা সম্মানের সাথে অভিনন্দিত করেছি এবং এর ব্যাপকতা দৃশ্যমানতার আহ্বান জানিয়েছি। চীনের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বৃহৎ উন্নয়ন সহযোগীদের সাথে আমাদের সুসম্পর্ক ক্রমবর্ধমানভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে চীন এবং আমাদের অভিন্ন অবস্থান বৈঠকগুলিতে সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, কিছু রাজনৈতিক দল মুখে বলে এক আর কাজে করে আরেক। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে, তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা মেনে নেবে না বলে জানান দলটির নেতারা। তারা বলেন, ইসলামের নামে সংখ্যানুপাতিক পিআর বোঝে না বিএনপি, এটা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিদেশ সফরের সময় তার ব্যাগে থাকা ম্যাগজিনটি পিস্তলের AK-47 নয়, এমন তথ্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এটি সঙ্গে নেওয়া ছিল তার অনিচ্ছাকৃত ভুল। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর তিনি এসব তথ্য দেন। বলেন, আসিফ মাহমুদের AK-47 লাইসেন্স পাওয়ার তথ্য সঠিক নয়, আর বয়স না হওয়া সত্ত্বেও তার অস্ত্রের লাইসেন্সের বিষয়টি তার জানা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময় কোনো ধরনের হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 1 জুলাই থেকে বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অনেক AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা যে হোক, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। বিমানবন্দরে ব্যাগে গুলি সহ ম্যাগজিন পাওয়া নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন, সেটি ছিল নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা বৈধ অস্ত্র, যা ভুলে ব্যাগে এসেছে। তবে একজন উপদেষ্টার এমন আচরণ গণ অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা তা তাকে পরিষ্কার করার তাগিদ দিয়েছেন ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। বলেন, সরকারের উচিত জবাবদিহিতার আওতায় এনে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা। ডক্টর তৌহিদুল হক জানিয়েছেন, স্ট্যাটাস দিলেও যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেনি উপদেষ্টা। তার বিরুদ্ধে আসা নানা অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কোগামী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ওঠার সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাগেজ থেকে গুলিসহ ম্যাগাজিন জব্দ করে বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তারা। এটি রোববার সকালের ঘটনা। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ 9-এ লাগেজ স্ক্যানিংয়ের সময় ম্যাগাজিনটি শনাক্ত করা হয়। পরে উপদেষ্টা তার প্রোটোকল অফিসারের কাছে তা রেখে যান। বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। তিনি আরো লেখেন, বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ
সাধারণ মানুষের কাছে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। উপদেষ্টার বিষয়টি গণ অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাননীয় উপদেষ্টা বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসছে। এই জিনিসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যারা আমরা সমাজকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করে থাকি। এর আগে তার পিএস 400 কোটি অথবা 4000 কোটি টাকার যে একটা স্ক্যান্ডাল, সেইটাও আনরিজলভড। এখন আবার 30 বছরের আগে কেউ আপনার বন্দুক লাইসেন্স পায় না, কিংবা লাইসেন্স দেওয়া এখন বন্ধ আছে। এই সব কিছুই তারপর ক্যাবিনেটের শক্তি দিয়ে কোনো এক্সেমশন কি প্রিভিলেজ পায় কিনা সেটা হয়তো আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। তবে এই সব কিছুর উত্তর জনগণ আশা করে। শুধু পাবলিক অ্যাপোলজি উনি যেটা করেছেন সেই ব্যাপারটা আমরা স্বাগত জানাই, কিন্তু ওনাকে বারবার কেন উনি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, এই ধরনের বিতর্কের মধ্যে পড়ছেন। এর ফলে এই যে আমাদের জুলাই অগাস্ট যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করছে কিনা সেটাও আমাদেরকে বারবার ভাবাচ্ছে। তো এই সব কিছুর প্রশ্নের উত্তর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নিজেকেই ক্লারিফিকেশন দিতে হবে, এই সরকারের ইমেজের স্বার্থে এবং তার ব্যক্তি রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, ফেসবুক স্ট্যাটাস দিলেও নিজের পক্ষে যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেননি উপদেষ্টা। কোনো যৌক্তিক ব্যাখ্যা তার কাছে নাই, এবং কারণটা হলো এক হলো তার বয়স এবং অনেক দিন মানে কয়েক বছর ধরে বৈধ লাইসেন্স দেওয়া বন্ধ। তাহলে তিনি যে লাইসেন্সটা নিলেন কিসের প্রভাব খাটিয়ে নিলেন? ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি নিয়েছেন, তাহলে সেটি তো আসলে তার শপথের সাথে সাংঘর্ষিক। তিনি এটা কেন করবেন? তার নিরাপত্তার জন্য তার তো প্রোটোকল আছে। এই পদের একজন উপদেষ্টার নিরাপত্তার জন্য তো তার প্রোটোকল আছে। এরপরও যদি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি যদি নিজে অস্ত্র রাখতে চান, তারও একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেটি আবেদন করা, এরকম কোনো প্রক্রিয়ার কথাই তো আমরা জানি না। তো হঠাৎ করে তার কাছে এই অস্ত্রের যে উপস্থিতি বা তার কাছ থেকে যে পাওয়া গেল, সেটি তো মানুষের মধ্যে নানা ধরনের সন্দেহ তৈরি করবে, এবং সন্দেহ বা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। এর আগেও এপিএস এর আর্থিক দুর্নীতি, বাবার নামে ঠিকাদারি লাইসেন্স সহ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আসলেও শুধু মাফ চাওয়া ছাড়া আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে কোনো ব্যাখ্যা না পাওয়া গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী বলে অভিমত তাদের। এই উপদেষ্টাদের যার যার বিরুদ্ধে অভিযোগ, তাদেরই কাজ ছিল যেগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তারা বলুক, যেগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণ করুক যে তারা এর সাথে জড়িত। সেটা কিন্তু হয় নাই। তার মানে তারা যে নীরব আছে, এই নীরবতা কিন্তু আসলে ভিন্ন অর্থ বহন করে। তো এই যে বারবার সরি বলা, তার যে ইমেজ এবং সরকারের ইমেজ, এই দুটোকেই ক্ষতিগ্রস্ত করছে। এবং শুধু সরি বললে একটা প্রাইমারি এক্সেমশন হয়তো পায়, কিন্তু বাদবাকি যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো বারবার আসছে কেন, সেটা সরকারের উচিত হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এনে সজীব ভুইয়াকেও এবং সরকারকে দুইজনের ইমেজ রক্ষার একটা উইন উইন সিচুয়েশন তৈরি হতে পারে, এবং জবাবদিহিতার একটা জায়গা স্পষ্ট হতে পারে। যে কোনো মূল্যে গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখার দায়িত্ব এই সরকারকেই নিতে হবে, অভিমত বিশেষজ্ঞদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস সচিব জানান, দু নেতার মধ্যে 15 মিনিটের এই ফোনালাপ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক, যার মাধ্যমে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটেছে। তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সবকিছু ভুলে দেশের স্বার্থে সব রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, কর্মসূচির কারণে ব্যবসা বিঘ্নিত হয়েছে, তাই রাজস্ব আদায় কম হবে। এদিকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, কর্মচাঞ্চল্য ফিরেছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশ জুড়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও। বন্দরেও পুরোদমে চলছে কন্টেনার অপারেশন। আমদানি পণ্য খালাসের পাশাপাশি জাহাজীকরণ চলছে রপ্তানি পণ্যবাহী কন্টেনারের। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। রবিবার সন্ধ্যায় শাটডাউন কর্মসূচি প্রত্যাহারে সোমবার এনবিআর এর চেহারা পাল্টে গেছে।
নেই আন্দোলন স্লোগান। সকাল 9টা অফিস শুরুর কিছু আগ থেকেই কর্মকর্তা কর্মচারীরা অফিসে প্রবেশ করতে থাকেন। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানও অফিস শুরু নির্ধারিত সময়ের আগে অফিসে আসেন, করেন অফিসের স্বাভাবিক কাজ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করতে হবে। আমাদের যে কর্ম তৎপরতা যথারীতি আগে যেভাবে ছিল সেভাবে চলবে। আমি আমাদের রেভিনিউ অফিসারদেরকে বলবো, যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করি যে আমাদের আর এ ধরনের বড় কোনো হয়তো ইয়ের মধ্যে আমাদের যেতে হবে না, সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না। জানান, এনবিআর আন্দোলনে রাজস্ব আদায় বিঘ্ন হয়েছে, তবে সেটি পুষিয়ে নেবার চেষ্টা থাকবে। ট্যাক্স অফিসগুলো, ভ্যাটের দপ্তরগুলো সবাই কাজ করছে। যেহেতু আজকে 30 তারিখ, রেভিনিউগুলো পাইপলাইনে আছে, সেগুলোকে ট্রেজারিতে নিয়ে আসার একটা ক্রমাগত চেষ্টা থাকে। তো সেই চেষ্টাটা চলছে। আমাদের মেম্বার মহোদয়গণ তারাও নিবিড়ভাবে এই কার্যক্রমটা পর্যবেক্ষণ করছেন, আমাদের কমিশনারদের সাথে কথা বলছেন, তারাও রিপোর্ট করছেন লিখিতভাবে প্রতিদিন কত আদায় হলো। আজকেও কিছুক্ষণ পরপরই প্রত্যেকের রিপোর্ট পাঠায়। এদিকে শুল্কায়ন শুরু হয়, চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে পণ্য ওঠানামা ও কন্টেইনার ডেলিভারি। কমপ্লিট শাটডাউনে শনিবার রবিবার দুদিনে 4000-এর বেশি কন্টেইনার জাহাজীকরণ না হয় বন্দরের অভ্যন্তরে তৈরি হয়েছে কন্টেইনার জট। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় কর্মচাঞ্চল্য ফিরেছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশ জুড়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের বেশিরভাগ কর্মকর্তারা। আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী, সিএনএফ এজেন্ট ও তাদের প্রতিনিধিরাও। এদিকে শুল্কায়ন শুরু হওয়ায় চট্টগ্রাম বন্দরেও শুরু হয়েছে পণ্য ওঠানামা ও কন্টেইনার ডেলিভারি। তবে গত দুদিনে 4000-এরও বেশি কন্টেইনার জাহাজীকরণ না হওয়ায় বন্দরের অভ্যন্তরে তৈরি হয়েছে কন্টেইনার জট। এছাড়া বহির্নোঙরেও বেড়েছে পণ্য বোঝাই জাহাজের সংখ্যা, যা স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এনবিআর বিভক্তিকরণের প্রতিবাদ ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণের দাবিতে গত দুদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। এতে অচলাবস্থা তৈরি হয় কাস্টমস হাউজ ও বন্দরে। বন্ধ থাকে সব ধরনের শুল্কায়ন ও আমদানি রপ্তানি। সরকারি হস্তক্ষেপে নয়, দুদক স্বপ্রণোদিত হয়েই এনবিআর 6 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে বলে জানান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সরকার অনেক কাজ করছে, কিন্তু সেটি অনেকের কাছে দৃশ্যমান নয়। জানান, বিশ্বব্যাংক এবং IMF এর সাহায্য থাকলেও সব ক্ষেত্রে তাদের কথা মানছে না সরকার। বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ জানান, গত সরকারের সময় সবাই এজেন্ট ছিলেন, কিন্তু কেউই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন না। এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সকল কার্যক্রম একদম বন্ধ করে দেয়া কোনোভাবে কাম্য হতে পারে না। আন্দোলন যা হবার হয়েছে, এখন নির্ভয়ে ঠিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। সবাইকে স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করার আহ্বানও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দুদকও আমাদের ব্যাপারটা, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে সে করবে। আর এটা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন, কিন্তু শুধু এনবিআর না, তার দুনিয়ার লোকের এসে আমার কাছে ডেইলি লোক আসে, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কত কিছু। সরকারের সাথে একটা ইসে থাকতে পারে, কিন্তু একটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিটা গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেবো, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, তাই না? বা আমার কোকাকোলার ফ্যাক্টরি আমি বন্ধ করে, এটা সরকারের যিনি, অ্যান্ড ইউ আর পেইড বাই দি গভর্নমেন্ট, রাজস্ব আমি কোথেকে পাই, এটা বন্ধ করে দাও। যাই হোক, এখন তাদের এই সে জিনিসটা রিজলভ হয়েছে, তারাও রেশনালি আমি বলবো কাজ করেছে, তারও যুক্তিসঙ্গতভাবে, এবং এটার সলিউশন করা তেমন ডিফিকাল্ট না। 5 জন উপদেষ্টা আছে, 5 জন উপদেষ্টা ওটা হিয়ারিং দেবে, সলভ করবে, মানে তারা রিকমেন্ডেশন দেবে, পরে আসবে। আওয়ামী লীগ সরকারের আমলে করা নবায়নযোগ্য জ্বালানি খাতের 37টি চুক্তি ঢালাওভাবে বাতিল না করে পর্যালোচনায় বিশেষ কমিটি গঠনের পরামর্শ দিয়েছে সিপিডি। সেমিনারে জানানো হয়, সরকারি সিদ্ধান্তের ফলে 15টি কোম্পানির $30 কোটি বিনিয়োগ ক্ষতির মুখে পড়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে
এদেশ সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যাবার শঙ্কা বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। কার্বন নিঃসরণ কমাতে তেল, গ্যাস ও কয়লা নির্ভর জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির পথে বিশ্ব অর্থনীতি। এ পথে হাঁটছে বাংলাদেশও। কিন্তু 2030 সাল নাগাদ মোট জ্বালানির 20% এবং 2041 সাল নাগাদ 30% নবায়নযোগ্য শক্তির উৎস থেকে উৎপাদনের টার্গেট ঠিক করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে চীনের বিনিয়োগ ও চ্যালেঞ্জ নিয়ে গবেষণায় উদ্যোক্তারা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন 3% থেকে 1 লাফে 20% উন্নীত করার টার্গেট খুবই উচ্চাভিলাষী। এরপরও এ খাতে বিনিয়োগ খুবই কম। এ অবস্থায় আওয়ামী লীগের সময় করা 37টি চুক্তি পুরোপুরি বাদ না দিয়ে পুনর্বিবেচনার পরামর্শ বিশ্লেষকদের। আমরা মনে করি ওই 37টি এলওআই এর ভিতরে সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করার দরকার নেই। এটাতে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তারা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন এবং প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে। এখন তারা এটা যখন ক্যান্সেল হচ্ছে, এই অর্থ তারা ফেরত দিতে পারছেন না, যে জমি কিনছে সেটা তারা বিক্রিও করতে পারছেন না। এই যে একটা বড় স্ট্যান্ডার্ড অ্যাসেট নিয়ে তারা বসে আছে, এটা আমাদের বিনিয়োগ পরিবেশের জন্য ইতিবাচক নয়। এই যে বিনিয়োগ, এটি বিপন্ন। ফলে আমার ধারণা যে রিভিউর যদি সুযোগ থাকে, সরকার নিঃসন্দেহে সেই সুযোগ নেবেন এবং যেগুলি উপযুক্ত সেগুলি রিভিউ হয়তো করবেন। এ খাতের বিনিয়োগকারী ও বিশ্লেষকরাও বলছেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রণোদনার চেয়েও জরুরি চিহ্নিত বাধা দূর করা। As a foreign investor, what they have to do is so much that they factor such risk, such overwork into their tariff. Finally, the purpose is to get the project financeable or bankable. অনুষ্ঠানে পুরনো চুক্তি পুনর্বিবেচনার পক্ষে মত দেন নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির চেয়ারম্যানও। জ্বালানি নিরাপত্তার স্বার্থে সঠিক নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভুল সীমানা পিলারের মাসুল দিচ্ছে জীবন্ত সত্তা উপাধি পাওয়া তুরাগ নদ। দখল দূষণে ছেয়ে গেছে তুরাগের দুপার। চলছে প্রকাশ্যে বালু ব্যবসা, গড়ে উঠছে অবৈধ বহু স্থাপনা। নদী গবেষকরা বলছেন, এখনই নিয়মিত মনিটর না করলে অবৈধ দখলদাররা খেয়ে ফেলবে তুরাগকে। ফজলে রাব্বি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। মোহাম্মদ আবুল কাশেম দীর্ঘ 25 বছর ধরে বসবাস রাজধানীর তুরাগ নদ এলাকায়। একসময় জীবিকা চলত মাছ ধরে, এখন তুরাগে তেমন মাছ না পাওয়ায় পেশা বদলে ফেলেছেন। খুব কাছ থেকে দেখেছেন তুরাগের জৌলুস। নদী আরো অনেক বড় ছিল, এই নদী এখন হইতে হইতে অল্প একটু খাল হয়ে গেছে গা। কোন এন থেকে ওই পারে দেখা যায়, মানুষ যাইতেই পারত। আগে মানুষ যাইতে হলো এদিকে তো ছিল না, এটি সবই বন্ধ ছিল। সব পানি বেরির উপরেতে তাকালে এদিকে পানি দেখতাম। এখন তো অনেক পরিবর্তন, উন্নত হয়ে গেছে, কিন্তু তারপরে যেটুকু রাখছে একটু সৌন্দর্যভাবে রাখে না। রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে চলা 62 কিলোমিটার দীর্ঘ এই নদ একসময় ছিল হাজারো মানুষের জীবিকার অবলম্বন। সময়ের স্রোতে দখল দূষণে তুরাগ এখন ময়লার ভাগাড়। আশপাশে উঁচু ভবন, ইটভাটা আর বালু তোলা হচ্ছে প্রকাশ্যে। সেই সঙ্গে কলকারখানার কেমিক্যাল মিশছে সমানে। মালিকানা জায়গা ছিল এইটুক ছিল, বেশি হলো সরকারি খাদ জমি। এখানে খাদ জমি বেশি, মালিকানা জমি কম। এখান দিয়ে লঞ্চ যাচ্ছে বা হচ্ছে বালখেত বা নৌকা টৌকা যাচ্ছে, পানি মানে ফেনা তৈরি হয়। এত পরিমাণ দুর্গন্ধ, এখান দিয়ে চলাফেরা করাই মানে দুষ্কর হয়ে যায়। প্রায় জায়গায় তো এরকম মানে রাস্তার সাথে এরকম জায়গা, প্রায় জায়গায় এরকম বড় হয়ে যেতেছে। তুরাগের মিরপুর বেড়িবাঁধ এলাকার সীমানা পিলারের মধ্যে নদীর জায়গা দখল করে প্রকাশ্যেই চলছে লাখ লাখ টাকার বালু ব্যবসা। নদী দখল করে কেন বালুর ব্যবসা? সেটা আমরা জানি না। আমরা কে জানে? না, যারা দায়িত্বে আছে তারা। দায়িত্বে কে আছে? আমি এখানে অ্যাকচুয়ালি নতুন, আমি খুব চিনিও না লোকজনটা। তুরাগের সাথে যুক্ত বিভিন্ন খালের দশা আরো করুন। তুরাগ তীরে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চললেও নজর যায় না খালের দিকে। এমন বাস্তবতায় নদী রক্ষায় উচ্ছেদ অভিযানের পাশাপাশি নিয়মিত নজরদারির তাগিদ নদী গবেষকদের। গোটা নদীটা 24 ঘন্টা আপনার মনিটরিং এর মধ্যে রাখবে। এটা যেটা করা উচিত, যে বনায়ন করা উচিত নদীর দুই পারে,
এবং একই সঙ্গে বিআইডব্লিউটিএ থেকে এটা নিয়মিত টহল দেওয়া দরকার। এটা তো খুব বেশি নদী বড় এলাকা না, এটা যদি সপ্তাহে একবার করে টহল দেয় এবং যেখানেই দখল হয় সেখানে যদি সঙ্গে সঙ্গে সেটা উচ্ছেদ করে, তাহলে দুই তীর রক্ষা পাবে। তুরাগের সীমানা পিলার ভুলভাবে বসানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খাল রক্ষা ছাড়া তুরাগ রক্ষা করা যাবে না। গাবতলির আগে পরে এবং গাজীপুর পর্যন্ত যেটা হয়েছে, যে সীমানা চিহ্নিত করেছে, যে সীমানাটা বিআইডব্লিউটিএ বসিয়েছে, সেগুলো নিয়ে প্রশ্ন আছে যে ঠিকমতো করেছে কিনা। কোথাও কোথাও দেখা গেছে যে আচ্ছা প্রভাবশালীদের এড়ানোর জন্য কয়েক মিটার পরে সীমানা বসানো হয়েছে, কিন্তু যেটা ফোরশোর নদীর যে প্লাবনভূমি, সেখানে আপনি দেখবেন যে অনেক বালুর গদি আছে, কয়লা, রেডিমিক্স, এগুলো দখল করে আছে। নাব্য সংকট আর দূষণে দিনে দিনে ছোট হয়ে আসছে তুরাগ। একসময় জীববৈচিত্র্য আর প্রাণচাঞ্চল্যতার অপরূপ নিদর্শন ছিল তুরাগ নদী, অথচ সময়ের পরিক্রমায় আস্থা দখল ও দূষণে মৃতপ্রায়। অবস্থা এতটাই বেগতিক যে চর্মরোগ, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত নদী তীরবর্তী মানুষ। দ্রুত এই অবস্থার উন্নতি ঘটাতে না পারলে একদিকে যেমন বিপন্ন হবে জনজীবন, অন্যদিকে নদী হারাবে তার প্রাণ। টঙ্গী থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, গাজীপুর। চীনের সাথে অভিজ্ঞতা বিনিময় করে রাজধানীর বাতাসের মান উন্নয়নে ধাপে ধাপে কাজ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ দলের সাথে মত বিনিময় শেষে কথা বলেন তিনি। ঢাকার আশেপাশের ইটভাটা সরিয়ে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। বলেন, বায়ু দূষণ কমাতে অক্টোবরের আগে রাজধানীর ভাঙাচোরা সড়ক মেরামত করা হবে। এছাড়া নতুন করে 250 বাস কিনে বিআরটি এর পুরনো বাস সরিয়ে ফেলা হবে বলে জানান সৈয়দা রিজওয়ানা। জানান, এজন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করা হবে। যে আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ব্যবস্থা এবং কন্টিনিউয়াস প্রসেসে কাজ করতে হবে। আমাদের এখানে ইনভেস্টমেন্ট লাগবে, আমাদের এখানে ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন, আন্তঃসংস্থা সমন্বয় লাগবে, এবং সত্যিকার অর্থেই মাথা ভারী কমিশন না দিয়ে আমাদেরকে একটা কাজ করবে, রিয়েলি প্রতিদিন খোঁজ করবে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। আমরা বায়ুমান উন্নয়ন করে ফেলবো এরকম কথা বলতে পারছি না, কিন্তু অন্তত ধূলি দূষণটা কমানোর মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টাটা আমরা এই বছর করব। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদরা দেশের গৌরব। তাদের আত্মত্যাগের কারণে ভয়ঙ্কর ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত 21শে পদকের অর্থ হস্তান্তর অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাহমুদুর রহমান। জুলাই ফাউন্ডেশনে আসতে পরে নিজেকে ধন্য বলে মনে করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ মুক্ত হবার পেছনে প্রত্যেকের অবদান আছে। মাহমুদুর রহমান বলেন, দানব সরকারের কাছ থেকে বাংলাদেশ মুক্তি পাবে না এমন আশঙ্কায় দেশের জনগণ যখন হতাশ, তখন দেশপ্রেম, ভালোবাসার কারণে মৃত্যুর পরোয়ানা না করে দামাল ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল। আর্থিক সহায়তার তুলনায় পুনর্বাসনটা আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি, এবং আমার প্রত্যেকটা বক্তৃতায় আমি দেশে ফিরে আসার পরে নির্বাসিত জীবন থেকে আমি পুনর্বাসনের কথাই বারে বারে বলেছি। আমি যখন আহতদের দেখতে গেছি বিভিন্ন হাসপাতালে, সেখানেও আমি পুনর্বাসনের উপরেই জোর বেশি দিয়েছি, কারণ একটা পুনর্বাসন করতে পারলে আত্মমর্যাদা ফিরে আসে। আত্মমর্যাদা খুব গুরুত্বপূর্ণ। এক বছরের জুলাই অভ্যুত্থান নিয়ে মানুষের আকাঙ্ক্ষা এই সরকার পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সোমবার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই অভ্যুত্থান দিবসকে সামনে রেখে দলটির কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। নূর বলেন, সরকারের বসে মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেকেই রাজনৈতিক স্বার্থে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থান দিবসকে সামনে রেখে ৩৬ জুলাই উপলক্ষে ১ জুলাই ঐক্য ও সংহতি সমাবেশের ঘোষণা দেন নূর। যারা স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করে গণ অধিকার পরিষদ। এছাড়াও ৩৬ জুলাই উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি দিয়েছে দলটি। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে,
দুঃখজনক হলেও সত্য, আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে। আন্দোলনের নেতৃত্বে থেকেও কিংবা সরকারের থেকেও অনেকেই জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। যে সমস্ত কর্মকাণ্ড প্রকারান্তি মানুষের সাথে প্রতারণার শামিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। গত 24 ঘন্টায় কোনো মৃত্যু না হলেও সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 429 জন। ধীর গতিতে বাড়ছে করোনাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনার তুলনায় ডেঙ্গু সংক্রমণ অনেক বেশি। গেল 10 দিনে হাসপাতালে করোনার চেয়ে 10 গুণ বেশি রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হন। এদিকে করোনা এবং ডেঙ্গুতে এবার মৃত্যুর হার কম থাকলেও 50 ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণ বাড়ছে ধীরে ধীরে, তবে দ্রুতগতিতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 10 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 3221 জন। মৃত্যু হয়েছে 12 জনের। ডেঙ্গুতে মৃত্যু বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। হাসপাতালগুলোতেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোগীর চাপ সামাল দিতে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। করোনা, ডেঙ্গু বা চিকুনগুনিয়ার লক্ষণ প্রায় একই, তাই সঠিক রোগ নির্ণয়ের স্বার্থে জ্বর দেখা দিলেই অবহেলা না করার পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়ার যে তীব্র পার্থক্য ছিল সেটা অনেকটা কমে গিয়ে এখন প্রায় একই লক্ষণ নিয়ে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া ভর্তি হচ্ছে। এবং সাধারণ ভাইরাস জ্বরের সাথেও কিন্তু ডেঙ্গু বা করোনার পার্থক্য করা দৃশ্যত একটু কঠিন। এই কারণেই আমরা বলবো জ্বর যাই হোক না কেন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 10 দিনে সারা দেশে 3728টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 182 জনের, আর মৃত্যু হয়েছে 13 জনের। করোনা ও ডেঙ্গুতে এবার মৃত্যুর হার কম থাকলেও 50-এর বেশি বয়সীদের সতর্ক থাকার পরামর্শ দিলেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডেঙ্গু বা করোনা যাই হোক না কেন মৃত্যুর হার কিন্তু একেবারে কম। যদি আমরা প্রথম থেকেই সচেতন থাকি, সঠিক চিকিৎসাটি গ্রহণ করি, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জটিলতা বা মৃত্যু বা হাসপাতালে ভর্তিকে এড়াতে পারি। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম পরিবারের 3 সদস্য সহ 26 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব মামলায় ভারতে অন্তরীণ পি.কে. হালদার, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিনও আসামির তালিকায় আছেন। সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলা দুটি দায়ের করেছেন। জানা গেছে 2 মামলার মধ্যে একটিতে ঋণ জালিয়াতি করে 29,16,52,000 টাকা এবং আরেকটিতে 20,52,93,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। মামলায় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ভাই ওসমান গনি, ভাগ্নে মোস্তান বিল্লাহ আদিল ও জামাতা বেলাল আহমেদকে আসামি করা হয়েছে। ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পি.কে. হালদারকে ও বোরহানুল হাসান চৌধুরীকে পরিচালক হিসেবে আসামি করা হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধের জেরে ক্লাবের সভাপতি আবুল কাশিম সহ সাংবাদিকদের উপর অতর্কিত হামলা হয়েছে। অন্তত 30 সাংবাদিক আহত হয়েছেন এতে। বিকেলে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে হামলা হয়। আহত সাংবাদিকরা জানান, শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে একটি সভা করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। সেই সময় আবু সাইদ এবং আব্দুল বারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী এবং মাদকাসক্তরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন তারা। এতে আহত হন অন্তত 30 জন সাংবাদিক। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। এই ঘটনার পর থেকে প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কেউ যদি গণতন্ত্রের তোয়াক্কা না করে, ভোটের তোয়াক্কা না করে, তাদেরকে পালাতে হয়, এমন মন্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের। বিকেলে টঙ্গীপাড়া পৌর বাস টার্মিনালের মাঠে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ফ্যাসিস্ট সরকারের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু অবৈধ পন্থায় কয়লা আমদানি করে এর অর্থ বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আজমপুর এলাকায় বিকেলে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ। বক্তারা বলেন, ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার একটি সুস্পষ্ট রূপরেখা। ৩১ দফা মানুষের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক বলেও মন্তব্য করেন বক্তারা। বগুড়া সমিতির নির্বাচনে অংশ নেয়া বিজয়ীদের শপথ অনুষ্ঠান হয়েছে রাজধানীতে। সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার ওয়াদুদ মোহাম্মদ আলমগীর পাভেল। এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী। সমিতির নবনির্বাচিত অন্য নেতারা ছাড়াও ঢাকায় বসবাসরত বিপুল সংখ্যক বগুড়াবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নানের মেয়র ঘোষণার দাবিতে করা মামলা আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা দায়রা জজ আদালতের বিচারক ইউনুস খান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান। মামলা সূত্রে জানা যায়, বাদী হান্নান শরীফ ২০২১ সালে গৌরনদী পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ছিলেন। ৭ দফা দাবিতে বাংলাদেশ দলিল লেখক সমিতির বরিশাল বিভাগের সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব এম.এ. রশিদ। দ্রুত তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং দক্ষিণ কোরিয়া সোল গেটওয়ে কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন এসআইডি এর পরিচালক ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং গেটওয়ে কর্পোরেশনের পক্ষে এর চেয়ারম্যান ও সিইও ডক্টর জে কিউন মুন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব কামরুজ্জামান লিটু, প্রফেসর ডক্টর সিরাজুল হক চৌধুরী, কামরুন নেহার সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামী ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন করা হবে। বিসিবির সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, তবে কয়টি দল খেলবে তা নির্ধারণ করা হয়নি। প্রায় ৬ ঘন্টার ম্যারাথন সভায় আলোচনা হয়েছে অনেকগুলো বিষয় নিয়ে। ক্রিকেট বিকেন্দ্রীকরণে ৭টি বিভাগের কার্যক্রম এবং পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতে ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মাঠ সংকট সমাধানে পূর্বাঞ্চল স্টেডিয়াম এবং ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও অনুশীলনের জন্য ঢাকার আশেপাশের মাঠগুলো কাজে লাগানোর পরিকল্পনা করছে বিসিবি। এবারে বিপিএলে নতুন করে দল নেওয়া হবে নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে। পরিচালনায় থাকবে আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি। আগামী ডিসেম্বরে বিপিএল টুর্নামেন্টের জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। ৫ বছরের জন্য দল দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আম্পায়ারদের মানোন্নয়নে সাইমন টাফেলের সঙ্গে 3 বছরের চুক্তি করেছে বিসিবি। আগস্টেই বাংলাদেশ সফরে আসবে ভারত, আশা করছে বিসিবি। এই সিরিজ নিয়ে চলছে আলোচনা, জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শ্রীলঙ্কায় সিরিজ চলার কারণে শান্ত টেস্ট নেতৃত্ব ছাড়ার বিষয় এবং নতুন অধিনায়ক কে হচ্ছেন এসব নিয়ে কোনো কথা বলতে চাননি বিসিবি সভাপতি। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিই। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বেগম রোকেয়ার সাবেক ডিসি সহ 30 জন আসামি। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, সহযোগিতা করবে গণতন্ত্র ফেরাতে, জানিয়েছেন মির্জা ফখরুল। সংখ্যানুপাতে আসনের দাবি, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, মন্তব্য নেতাদের। আসিফের ব্যাগে অস্ত্রের খালি ম্যাগজিন নিছক ভুল, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্ট্যাটাস দিলেও যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেননি আসিফ, মত বিশ্লেষকদের।
আন্দোলনের কারণে রাজস্ব আদায় কম হবে জানালেন এনবিআর চেয়ারম্যান। নির্ভয়ে কাজ করার আহ্বান অর্থ উপদেষ্টার, বললেন দুদকের তদন্তে সরকারের হাত নেই। ভুল সীমানা পিলারের মাসুল দিচ্ছে তুরাগ, দখল দূষণে ছেয়ে গেছে নদের দুপার, এখনই ব্যবস্থা না নেওয়া হলে অস্তিত্ব হারানোর আশঙ্কা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।